শুরু করি। নির্বাচনকালীন সরকার নিয়ে যে আলাপ আলোচনা আমরা দেখতে পাচ্ছি, সরকার পক্ষ থেকে এক ধরনের উদ্বেগ নেওয়া হয়েছে এবং এই একই সঙ্গে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কোনো ধরনের সরকারে যাবে না। এই মুহূর্তে তাদের একটাই দাবি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। সরকার বলছে সার্বজনীন একটি সরকার তারা করতে চায় এবং সেই জন্য তারা বিরোধী দলকেও কিন্তু আমন্ত্রণ জানিয়েছে এবং সরকার দল এর মধ্যে একটা প্রস্তুতি নিচ্ছে হয়তো এই মাসের শেষ দিকে একটি সরকার তারা করবে। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? না, সরকারের কাছে তো বড় দুটো চ্যালেঞ্জের জায়গা রয়ে গেছে। একটা তো হচ্ছে যে নির্বাচনী তফসিল তো ডিক্লেয়ার করতে হবে, সময় যেভাবে চলে যাচ্ছে। এখন এটা সর্বদলীয় হোক, নিরপেক্ষ হোক, নির্দলীয় হোক, কিংবা নাম্বার ওয়ান যিনি থাকবেন প্রধান উনি নির্দলীয় হোক, যেভাবে হোক না কেন আপনাকে 24শে জানুয়ারির মধ্যে যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন করতে হবে। এখন যদি বিএনপি না আসে তাহলেও তাদেরকে নির্বাচনের শিডিউল দিতে হবে। আলোচনা এর শিডিউলের পরেও হতে পারে, আগেও হতে পারে, এটা একটা অবস্থান। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা হচ্ছে যে সরকার যদি বিএনপি না আসে তাহলে কি সরকার একদলীয় নির্বাচনের দিকে যাবে? আমাদের অতীত ইতিহাস কি বলে? বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্যান্য সকল দলই কম বেশি কিন্তু এই কলঙ্কে কলঙ্কিত। একদলীয় নির্বাচন তারা করেছে, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, প্রত্যেকেই করেছে। আওয়ামী লীগ কিন্তু এ পর্যন্ত একদলীয় নির্বাচন করেনি। তাহলে বিএনপির জন্য এটা খুব প্লাস পয়েন্ট হয় রাজনৈতিক দৃষ্টি, আওয়ামী লীগকেও সেই গর্তে ফেললে তো আওয়ামী লীগ তো এমনি পচে আছে, এমনি তো তার এক পা ভাঙা, আর গর্তে ফেলে দিলে দুটা পাই তার ভেঙে যাবে। এখন আওয়ামী লীগের কাছে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ, সে কি এই গর্তের মধ্যে পড়বে কি পড়বে না। তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আওয়ামী লীগ নেত্রী বর্তমান প্রধানমন্ত্রীর একটা রাজনৈতিক অবস্থান লাগবে, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত তাকে নিতে হবে। কারণ রাষ্ট্রনায়ক তো হওয়া যায়, ডেফিনেটলি প্রধানমন্ত্রী হওয়া যায়, একটা দলের প্রধানও হওয়া যায়, কিন্তু একটা দেশের এই ক্রান্তিকালে রাষ্ট্রনায়কচিত একটা তার অবদান, তার রোলটা যদি উনি এই মুহূর্তে নিতে পারেন, তার জন্য প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন যে সঠিক সিদ্ধান্তটা, যে আমি কি গর্তের মধ্যে ঢুকে আরো নিজেকে এবং নিজের দলকে পঙ্কিলতায় নিয়ে যাব, নাকি আমি কোন রাজনৈতিক সিদ্ধান্তে আমার দলকে এবং আমাকে, বঙ্গবন্ধু যেরকম চট করে ডিসিশন নিয়ে একটা স্বাধীন বাংলাদেশকে উপহার দিয়েছিলেন, যে রাজনীতির এই ক্রান্তিকালগুলোতেই কিন্তু একটা বড় ধরনের নেতৃত্বের জন্ম হয় এবং ইতিহাসও কিন্তু জন্ম এই সময়ই হয়। এবং যাকে আমরা ঐতিহাসিক বলি, ঐতিহাসিক হয় কি নিয়মের বাইরে এবং আপনার ইমার্জেন্সি সময়ে, মানে এই জরুরি অবস্থার সময়টা, এরকম জরুরি না, রাজনৈতিক সংকটের সময় যখন কেউ ঝান্ডাটা ধরে বসে এবং শক্তির নেতৃত্ব জনগণকে, যেটা এক্সপেক্টেড সেই জিনিস না, যেটা আনএক্সপেক্টেড জিনিস দিয়ে যিনি জনগণের কে তার অধিকারকে এবং আশাকে ফিরিয়ে দেন, উনি হন কিংবদন্তি। যেমন বঙ্গবন্ধু হয়েছেন, জিয়াউর রহমান যেরকম আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অনেক মেজর ছিল, অনেক নেতৃবৃন্দ ছিল, উনি সঠিক সময় সঠিক ঘোষণাটা দিয়েছিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই সময়ে উনি কি করবেন, উনি কি রাষ্ট্রনায়কোচিত কোনো কাজ করবেন না শুধু প্রধানমন্ত্রী হওয়ার জন্য, কিংবা বিএনপির নেত্রী যেরকম দুবার প্রধানমন্ত্রী হয়েছেন, 3বার, উনারও যেহেতু টার্ম থাকবে, আমি কেন 3বার হব না, এ ধরনের আশা যদি থাকে তো একটা বড় ধরনের বিপদের মধ্যে পড়বে। আর আপনি যেটা বললেন যে নির্বাচনকালীন সরকারের বিষয়টা, যে নির্বাচনকালীন সরকার তো সাংবিধানিকভাবে 27শে অক্টোবর থেকে শুরু হয়ে গেছে আমাদের, কিন্তু সরকার, আমি একটা জিনিস বুঝি না যে আপনার সাংবিধানিক দোহাই দিচ্ছে এবং পঞ্চদশ সংশোধনী তারা নিজেরাই করেছে এবং বলছে আমরা সংবিধানের বাইরে যাব না, অথচ সংবিধানের বাইরে তারা চলে গেছে। যে 27শে অক্টোবরের পর আমাদের সংবিধানের 123-এর 3-এর ক এবং 72-এর 1-এর ফলে তো আপনি এই 90 দিন নির্বাচনকালীন সময়, যেটা আরপিওতে 90 দিন নির্বাচনকালীন সময়, আচরণবিধিতেও 90 দিন নির্বাচনকালীন সময়, এই সময়ে 72(1) বলা হচ্ছে আপনি সংসদের অধিবেশন করতে পারবেন না, অধিবেশন হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যেটা বিএনপি থেকে বলা হচ্ছে যে এই সরকার অবৈধ 27-এর পর, না, এটা টেকনিক্যালি কথাটা হচ্ছে এই সরকার এই ফরম্যাটে অবৈধ, সরকার অবৈধ না, এই সরকার তো 24-এর পরেও বৈধ। কারণ আমাদের 57 জানুয়ারি পর্যন্ত বৈধ, না আরো বেশি, 57(3)-এ বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করবেন ততদিন পর্যন্ত এই প্রধানমন্ত্রী থাকবেন। 56(4)-এ বলা হচ্ছে যতদিন পর্যন্ত নতুন মন্ত্রীরা শপথ না নেবেন এই মন্ত্রীরা থাকবেন। তো এই হিসাবে তো এই সরকার থাকতে পারে।
তাহলে সরকারের নামটা হয় অন্তর্বর্তী হবে, না হলে নির্বাচনকালীন হবে, না হলে বিশেষ কোনো নাম হবে। কিন্তু এই তারা যে 2009-এর 24শে জানুয়ারিতে যে সরকারটা হয়েছিল, এই সরকার কিন্তু 27 অক্টোবর শেষ হয়ে গেছে সাংবিধানিকভাবে। 27 তারিখের পরে যে সরকারটা হবে সেটার ধরনটা থাকবে আলাদা। আপনি এই নির্বাচনকালীন সরকার, নির্বাচিত সরকার বলা যাবে না এটাকে, এখন যেটাকে বলা হচ্ছে এটাকে আপনি বলবেন অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচনকালীন সরকার। কিন্তু সরকার যেটা করছে, এই সরকার 27 তারিখের পরে, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। এবং এতে হবে কি সমস্যাটা, আজকে না হয় 5 বছর পর, সংবিধান তো এগুলা একটা স্ট্যাটিউটের বিষয়, এটা একেবারে আইনগত বিষয়। আপনি 27-এর পরে যে আরপিও সংশোধন করলেন, 27-এর পরে যে সমস্ত বিল আনলেন, গ্রামীণ ব্যাংক ভাঙলেন, সরকারে কয়াত্ত করলেন, এই সবকিছু অবৈধ ডিক্লেয়ার হয়ে যাবে। আমি আসবো আপনার কাছে। গোলাম মোল্লা রনি, অনেকগুলো বিষয় তিনি উপস্থাপন করলেন। তুহিন ভাই আমার অত্যন্ত কাছের একজন মানুষ, বলেন ভালো, চমৎকার।